KTV Originals। শুরু করছি আজকে স্টেডিয়াম বুলেটিন পাওয়ার বাই OneXBet। আজকের স্টেডিয়াম বুলেটিন একজন স্পেশাল মানুষকে নিয়ে। কাকে নিয়ে? হিন্ট দিচ্ছি। একজন বিখ্যাত ক্রিকেট খেয়ে তিনি লিখেছিলেন যে এই মানুষটি ভারতের সময়কে স্তব্ধ করে দেয়। ম্যাথু হেডেন বলেছিলেন যে আমি ভগবানকে দেখেছি, তিনি ভারতের হয়ে টেস্ট ম্যাচে 4 নম্বরে ব্যাটিং করেন। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে একটা প্ল্যাকার্ড দেখা গিয়েছিল তার ব্যাটিং প্রসঙ্গে। সেখানে লেখা ছিল যে যত ক্রাইম করার তিনি যখন ব্যাটিং করেন সেই সময় করে না, কারণ ভগবানও ব্যস্ত থাকে তার ব্যাটিং দেখার জন্য। কার কথা বলছি এখন বুঝে গিয়েছেন প্রত্যেকে, সচিন টেন্ডুলকার। সচিনের জন্মদিন, অনেক অভিনন্দন তাকে অবশ্যই। এবং সচিনকে যিনি প্রথম দিন থেকে কভার করেছেন তিনি আমার সঙ্গে রয়েছেন কলকাতা টিভির যুগ্ম সম্পাদক গৌতম ভট্টাচার্য। গৌতম দা, স্বাগত। থ্যাংক ইউ। টেন্ডুলকার নিয়ে কিছু বলতে বললে এখনও প্রায় লোম খাড়া হয়ে যায়। একমাত্র সচিন টেন্ডুলকারকে নিয়েই এরকম হয়, কারণ সচিন একটা সামনে ঘটতে থাকা একটা চলমান সিনেমা, যে সিনেমা হয়তো এখনও দেখে চলেছি। এখন হয়তো এত নিয়মিতভাবে তার রিলগুলো বাড়তে বাড়তে যায় না, তার দৈর্ঘ্যটা এত বড় হয় না, তো আস্তে আস্তে হয়, কিন্তু এখনও তিনি প্রতি মুহূর্তে অবাক করেন। আমি জাস্ট একটা ঘটনা বলছি, তারপরে তোমার ঘটনাও শুনবো। বছর কয়েক আগে বাংলার একটা বিখ্যাত বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে একটা অনুরোধ এলো যে সচিন টেন্ডুলকারকে একটা প্রস্তাব দিতে হবে। মনে করা যাক সেই বিশ্ববিদ্যালয়ের নাম যাদবপুর ইউনিভার্সিটি, মনে করা যাক, ধরেই নেবেন না। তো সেই বিশ্ববিদ্যালয় বলল যে আমরা সচিন টেন্ডুলকারকে ক্রিকেটে তার এবং সামগ্রিক ইয়েতে অবদানের জন্য আমরা ডক্টরেট দিতে চাই, অর্থাৎ আমরা ইউনিভার্সিটিতে ঘোষণা করবো ডক্টর সচিন টেন্ডুলকার। সচিন টেন্ডুলকারের ম্যানেজারকে যোগাযোগ করে ফাইনালি আমি সচিনকে পেলাম এবং বললাম, এটা বোধহয় বছর 2 হবে, কোভিডের সময় বা কোভিডের ঠিক আগে ওইরকম সময়। সচিন বললেন যে আমি উত্তর পাঠাবো। পরের দিন একটা ইমেলে উত্তর এলো। সেই উত্তরটার বক্তব্য হচ্ছে যে আমার বাবাকে আমি দেখেছি, আমার বাবার সহকর্মী অধ্যাপকেরা যারা প্রচণ্ড পড়াশোনা করে যারা পিএইচডি হয়েছেন, আমার স্ত্রীকে আমি দেখেছি যে কি পরিমাণ আত্মত্যাগ করে সে আজকে ডাক্তার হয়েছে। আমি তো পিএইচডির জন্য কোনো আত্মত্যাগ করিনি, তাহলে আমি এটা কেন নেব? আপনারা যে আমাকে বিবেচনা করেছেন অসংখ্য ধন্যবাদ, কিন্তু যেটা আমি অর্জন করিনি জীবনে, সেই শিলমোহরটা আমি নিতে চাই। সুপার। আমি সচিনের খেলা ছাড়ার পরও এই যে কতগুলো শট মুগ্ধ করে দেয়। রাহুল দ্রাবিড় আমি জানি যে নেননি, বলেছিলেন যে আমার মা 57 বছর বয়সে পিএইচডি হয়েছেন। আমি দেখেছি চোখের সামনে উনি কী কষ্ট করেছেন, সংসার করে তার সঙ্গে পড়াশোনা করেছেন। সেটা আমি তো এটার জন্য কোনো কষ্ট করিনি। সচিন টেন্ডুলকার আরও সচিনকে যথেষ্ট বারবার করে বলা হয়েছিল না, বাংলার এক নামকরা বিশ্ববিদ্যালয়, উনি এক ইয়েতে অনড় থাকেন। এবং আমি ইভেনচুয়ালি ওই মাঝখান থেকে হাইফেনের মতো এই উত্তরটা ওখানে পাঠিয়ে, এবং তারা কিছু মনে করেননি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও বুঝেছিলেন যে কোন সেন্টিমেন্ট থেকে কথাটা বলা হচ্ছে, কিন্তু এটাই হচ্ছেন সচিন টেন্ডুলকার। একদম শুধু মাঠে নন, মাঠের বাইরেও তিনি যে কতটা বড় মাপের মানুষ এর থেকে কিন্তু পরিষ্কার। সচিন টেন্ডুলকারের জন্মদিন আরও একবার প্রত্যেককে জানাচ্ছি, এবং অবশ্যই সচিনকে যিনি কভার করেছেন গৌতমদা প্রথম দিন থেকে, তিনি শেয়ার করবেন তার কথা। বেস্ট সচিন মোমেন্ট 24 বছর ধরে আপনি বহু মুহূর্তের সাক্ষী সচিন টেন্ডুলকারের। বেস্ট মোমেন্ট যদি বলা হয় তার মধ্যে একটা খেলোয়াড় জীবনে বাঁচবো, একটা খেলা ছেড়ে দেওয়ার পর বাঁচবো। খেলোয়াড় জীবনে বাঁচছি, সেঞ্চুরিয়ানে ওই ইনিংসের পরের দিন সচিন গিয়ে, আমি লিখেছি বহুবার বলেওছি যে সেঞ্চুরিয়ানে গিয়ে দেখা গেল সচিনের ঘর নিষ্প্রদীপ, সারা ভারতবর্ষকে যিনি দিওয়ালির আলোয় উদ্ভাসিত করে দিয়েছেন, তিনি তার ঘরে কোনো আলো জ্বলছে না। তো প্রথমে ভেবেছিলাম উনি বোধহয় ঘরের বাইরে আছেন, কোথাও পাচ্ছি না। তখন সৌরভ বললেন ও তো ঘরেই আছে। ঘরে আলো জ্বলছে না, সচিন কি করছেন? একটা লোক কতক্ষণ টয়লেটে থাকতে পারে আলো নিবিয়ে? তারপরে দেখা গেল যে সচিন বেল বাজাতে দরজাটা খুললেন এবং দেখা গেল টেলিভিশনের আলোটা রয়েছে,
তিনি ব্রেটলির বোলিং দেখছিলেন, কারণ ব্রেটলিকে এরপর খেলতে হবে। তাই বললাম, ভারতবর্ষে আপনি আজকে মানে অকাল দিওয়ালি তৈরি করে দিয়েছেন, সেই রোশনাইতে ভারতবর্ষ আলোতে আর আপনি এখানে পিছনে এরমভাবে বসে রয়েছেন। সচিন কোনো উত্তর দেননি ওই ব্রেটলির। তার পরবর্তীকালে আমি অনেক পরে শুনেছি, ইনফ্যাক্ট সচিন খেলা ছেড়ে দেওয়ার পরে, যেটা সচিনের বাবার শিক্ষা, যে গোটা পৃথিবী যখন তোমার কীর্তিতে উৎসব করবে তখন তুমি সেই পার্টিতে যাবে না, তুমি পরের পরীক্ষার জন্য তৈরি হবে। ভাবাই যায় না, জাস্ট ভাবা যায় না। এবং আমার আজকেই একজন লিখেছেন যে একটা ফ্যান্টাসির উত্তর চাই, যে কি হতো যদি আইপিএল আমলে টেন্ডুলকার আবির্ভূত হতেন। এটা বলতে গিয়ে আমার মানে ওটা উত্তর দিতে গিয়ে আমার বছর 10 আগে মুম্বাইতে একজন ব্যাটসম্যানকে দেখতে যাওয়ার স্মৃতি মনে পড়লো আমাকে। তিনি তার থেকে মুম্বাই থেকে একজন বললেন, মাকরান বেঙ্গাঙ্কার বলে, যিনি সচিনের খোঁজ দিয়েছিলেন, তিনিই বললেন যে শিগগির আসুন মুম্বাইতে আরেকজনকে দেখুন, যে সচিনকে মানে ওইরম কীর্তিতে স্কুল ক্রিকেটের রেকর্ড ভেঙে দিচ্ছে, এবং বাঙালি ছেলে, কারণ তার বাবা বাঙালি, শিয়ালদাতে থাকতেন না আপনাদের এখানে। তো আমি দ্রুত ফ্লাইট টাইট নিয়ে এলাম, এবং আমার মনে আছে সেদিন পরের দিন সকালবেলা আমি ব্রেকফাস্টে অর্ণব গোস্বামীর বাড়িতে গিয়েছিলাম একটা কাজে। তো অর্ণব আমায় অবাক হয়ে জিজ্ঞেস করলো যে এখন তো কোনো ক্রিকেটও নেই, বড় ক্রিকেটও নেই, কোনো ফিল্মেরও বড় কিছু হচ্ছে না, হোয়াট ব্রিংস ইউ হিয়ার? তাই বললাম যে আমি এসেছি পরের টেন্ডুলকারকে দেখতে। কে সে টেন্ডুলকার? সেই টেন্ডুলকারের নাম হচ্ছে পৃথ্বী শ। বাট এই যে 10 বছর কি 12 বছর আগে টেন্ডুলকারকে ভেবে এসেছিলাম, আজকে কোথায় পৃথ্বী শ, কোথায় টেন্ডুলকার? এবং এটাই সচিন টেন্ডুলকার, যার সাধনা আত্মত্যাগ এত বেশি ছিল, যে প্রশ্ন যে আইপিএল যুগে হলে তিনি কি করতেন, এটা টিএন সেশনকে তখন জিজ্ঞেস করেছিলাম সেই সময়। তখন তো আইপিএল এসে গেছে 2011-তে, 3 বছর আইপিএল হয়ে গেছে, 8, 9, 10। সেশন বলেছিলেন কিচ্ছু তফাৎ হতো না, বিকজ দ্য ম্যান হ্যাজ গট ক্যারেক্টার। যদি কোনো মানুষের চরিত্র থাকে তাহলে পারিপার্শ্বিক তাকে বদলাতে পারে না। এবং আমি অ্যাবসলিউটলি একমত যে টেন্ডুলকার যদি ওই টাকা নিয়ে আসতেন, ওই টাকার মধ্যে যে 16 বছরের টেন্ডুলকারকে 8 কোটি টাকায় কিনে নিল রাজস্থান রয়্যালস, যদি এটা হতো, এবং কেকেআর বিট করতো, মুম্বাই ইন্ডিয়ান্স বিট করতো, সচিনই থাকতেন। আমার ধরো মুম্বাই ইন্ডিয়ান্স নেট করে আবার চলে যেতেন শিবাজি পার্কে, এবং তার পরিবার হয়তো তাকে যে টাকাটা নিয়ে সমস্যা হয় ক্রীড়াবিদদের, যার জন্য রবি শাস্ত্রী সাজেস্ট করেছিলেন যে 22 বা 23 কম বয়সী যারা ক্রিকেটার, তাদের আইপিএল থেকে পাওয়া টাকার 1/3 অ্যাটলিস্ট রেখে দেওয়া উচিত বোর্ডের কাছে, যে বেনিভোলেন্ট ফান্ড, মানে তোমাকে পরে ওই টাকাটা দেওয়া হবে, পিএফ বা গ্র্যাচুইটি যেরকম দেওয়া হয় পরে দেওয়া হবে, কারণ হাতে টাকাটা পেলে তুমি মুখে যাবে। আমি বাংলারও 2-1জনকে দেখেছি যারা ওই টাকা পেয়ে কী করবেন ভেবে পাচ্ছেন না, মানে আলিবাবার সে ঐশ্বর্য পাওয়ার মতো একবার বাড়ি কিনছেন, গাড়ি কিনছেন। টেন্ডুলকারের কম্পাসটা বদলাতো না, টেন্ডুলকার অ্যাবসলিউটলি ওদিকেই থাকতেন, কারণ তার বাড়ি একটা বড় কারণ, তার বাড়ি, তার বাবা, তার দাদা, এখন তার স্ত্রী। টেন্ডুলকার একটা অবিশ্বাস্য সিনেমা, যেটা দেখতে দেখতে মনে হবে যে কোথাও একটু ইমপারফেকশন খুঁজি, এবং সাধারণত ইমপারফেকশন পাওয়া যায় না। তোমার আরেকটা গল্প বলে এবার তোমার গল্প শুনবো। এই যে বলছিলাম খেলা ছাড়ার পর আমি শুনলাম হঠাৎ করে যে সচিনের 50th বার্থডে সেলিব্রেশন হচ্ছে, এবং হতেই পারে, মানে তার আগের বছর সৌরভের হয়েছিল, সচিনের 50th হতেই পারে। কিন্তু আমি শুনে অভিভূত হয়ে গেলাম যে সচিন টেন্ডুলকার এই 50th বার্থডে সেলিব্রেশনটা করছেন শুধুমাত্র তার দীর্ঘদিনের বন্ধু সাংবাদিক দ্বারকানাথ সান্সগিরির জন্য। কারণ সান্সগিরির লিভার ক্যান্সার হয়েছে, তখন শুনেছিলাম স্টেজ 3, ঈশ্বরের কাছে প্রার্থনা করবো যেন স্টেজ 4 না হয়ে গিয়ে থাকে, কারণ সান্সগিরি আমাদেরও খুব ঘনিষ্ঠ। সচিন তাকে বলেন, সচিন ভীষণ ঘনিষ্ঠ সান্সগিরির, এমনকি তিনি যখন কোনো খেলতে যেতেন বাইরে, তখন সান্সগিরিদের বাড়িতে যেতেনই, এবং সান্সগিরিদের বাড়িতে যে বিরাট একটা বৈভবের চিহ্ন আছে তা না, কিন্তু সান্সগিরির স্ত্রী রান্না খেয়ে তিনি মনে করতেন ওটা পয়া, এবং খুবই ঘনিষ্ঠ। সেই সান্সগিরির এরম হয়েছে শুনে, এবং ক্যান্সারে বিশাল টাকা লাগে বাইরে, তিনি বলেন যে আমি 50তম জন্মদিনটা করব, যত স্পন্সর আসবে সমস্ত টাকা তোমার। আমি পৃথিবীতে কখনো শুনিনি কোনো ক্রিকেটার তার কোনো বেনিফিট ম্যাচ বা কোনো অনুষ্ঠান এক্সক্লুসিভলি করেছেন জাস্ট একটা বন্ধুকে সাহায্য করবেন বলে, এবং বোধহয় 40-50 লাখ টাকা তার থেকে উঠেছিল।
সেই টাকাটা তিনি সানস্ক্রিনকে দিয়ে দিয়েছেন। আমি বলবো যে সৌরভও যখন তার 50তম জন্মদিন হয়, আমি নিজে সেই উদ্যোগের সঙ্গে ছিলাম। খুব মোটা অঙ্কের একটা টাকা চ্যানেলের পক্ষ থেকে সৌরভকে অফার করা হয়েছিল, তিনি সেটা নেননি। কিন্তু তার সঙ্গে অন্য কোনো, তিনি সেটা নেননি, তিনি বলেছেন আমি জন্মদিনে টাকা নেব না। এবং অনেকে মনে করেন যে সৌরভ টাকা ছাড়া কিছু বোঝেন না, তাদের জানা উচিত যে বিশাল মোটা অঙ্কের টাকা যাতে মেয়ের বিয়ে হয়ে যায় সেরকম টাকা তিনি ফিরিয়ে দিয়েছিলেন। কিন্তু টেন্ডুলকার অনুষ্ঠানটাই শুধু করেন 50তম জন্মদিনটা শুধুমাত্র ক্যান্সার আক্রান্ত বন্ধুকে সাহায্য করার জন্য। এবং তারপর আমি তাকে একটা টেক্সট করি যে আপনি এরম করেছেন, এটা পাপ্পুর বন্ধু হিসেবে আমার অভিভূত লাগলো। তার উত্তর সচিন লেখেন, ও আমার এত ঘনিষ্ঠ, ওকে সাহায্য করাটা আমার কর্তব্য। এবং কোথাও কোনো পাবলিসিটি হয়নি। আমি এই অনুষ্ঠানে 2-1বার বলেছি, পাপ্পু নিজেও খুব লজ্জিত বোধ করেছে, সচিন নিজেও কোথাও বলেন, সবাই জানে তারা সচিনকে টাকাটা দিয়েছে, সেই টাকাটা চলে গেছে ক্যান্সারের চিকিৎসা। এরকম একটা লোক যে খেলা ছাড়ার পরও এত সোশ্যাল সার্ভিস করে, এত কিছু করে, তাকে নিয়ে মুগ্ধ হওয়া ছাড়া উপায়। একদম। আর ক্রিকেট ঈশ্বর এক এবং অনন্য। আর সত্যি মানে কিছু বলার নেই, সচিন টেন্ডুলকার একজনই, এবং সচিন টেন্ডুলকারকে নিয়ে এরকম রূপকথা চলতেই থাকবে। এরপরেও তোমার সচিন মোমেন্ট শুনি একটু বলো। সচিন মোমেন্ট আমার কাছে একটা স্পেশাল ভীষণ, সেটা হচ্ছে 2020 সালের মার্চ মাসে, এবং সচিন টেন্ডুলকার একটা ইভেন্ট ছিল, সেই ইভেন্টের আমরা স্ট্রিমিং পার্টনার ছিলাম, আমি প্রোডাকশনের দায়িত্বে ছিলাম। এবং তাজল্যান্ডস এন্ড, সচিন টেন্ডুলকার ওই তাজল্যান্ডস এন্ডে গিয়েছিলেন। এবং আমি একটা স্পষ্ট কথা জানতে চাই সচিনের কাছে, যে কলকাতা নিয়ে অবশ্যই জানতে চাই, যে কলকাতা বা ইডেন গার্ডেন্স নিয়ে আপনার কি স্মৃতি সচিনের কাছে জানতে চাই। এবং তিনি একটা কথা বলেন যে হিরো কাপের রাত, এবং 24 বছর ধরে তিনি এত ক্রিকেট খেলেছেন, ইডেন গার্ডেন্সের ওই মশাল মোরা ইডেন গার্ডেন্স, এইরকম দৃশ্য তিনি কোথাও দেখেননি, এবং তার আশা কোথাও দেখবেনও না এরপর। তো এটা তার অভিজ্ঞতা তিনি শেয়ার করেছেন। এবং আরেকটা বিষয় জিজ্ঞেস করেছিলাম যে 1996 ওয়ার্ল্ড কাপ সেমিফাইনাল পুরো ইডেন গার্ডেন্সেই হয়েছিল, যে আপনি যদি আউট না হতেন জয়সূর্যার বলে, তাহলে ভারত কি অস্ট্রেলিয়ার এগেনস্টে গদ্দাফিতে খেলতো ফাইনাল? আপনার টিমের অনেক সদস্য সেটা মনে করেন, আমি নামগুলো বললাম না। তখন একটা কথাই বলেন যে হ্যাঁ সেটা হয়তো হতো, তবে কিছু করার নেই, এটা আমার সেই সময় আউট হয়ে গিয়েছিল এবং সেই রাত আমি ঘুমোতে পারিনি। তো এই দুটো অভিজ্ঞতা তিনি শেয়ার করেছেন। তবে হিরো কাপের রাত, মানে তিনি বলেছেন যতদিন তিনি বেঁচে থাকবেন হিরো কাপের রাত কোনোদিন ভুলবেন না। আমি আবার হিরো কাপের পরের সকালটাও ভুলিনি, কারণ সিসিএফসি ক্লাবে পরের দিন ইন্ডিয়ান টিমের নেট প্র্যাকটিস ছিল হিরো কাপের পরের দিন দুপুরে। তাতে তখন একটা ম্যাগাজিন বেরোতো, মাঠ ও মঞ্চ। সেখানে কে একটা সচিনের পাশে শিল্পা শিরোদ্গারের ছবি দিয়ে দিয়েছিল, দিয়ে বলেছিল এদের বিয়ে হচ্ছে। আচ্ছা, কোনো উপকারী বন্ধু বলেছেন ওই লেখাটা আমার, ওই ম্যাগাজিনটা আমি সম্পাদনা করি। সচিন আমার বললেন, গৌতম এটা কী হয়েছে, এটা কি আমার, তো মানে একদম রিরি করে কাঁপছে সিসিএফসি হিরো কাপের কয়েক ঘন্টার মধ্যে। আমি বললাম আমি তো এটার ব্যাপারে কিছুই জানি না। বললো এই ম্যাগাজিন, আমি তো ম্যাগাজিনের সঙ্গে সম্পর্কই না, আমি তো খবরের কাগজে কাজ করি, আমি ম্যাগাজিনটা কী করে জানবো? তবে ম্যাগাজিনটা কে করেন, একজন ফটোগ্রাফার, আমি তার নাম্বার দিতে পারি বা আমি বলে দিতে পারি। বলে এইসব লিখে যে শিল্পা শিরোদ্গার নিয়ে এরকমভাবে, তখন বম্বের গসিপ ম্যাগাজিনে লেখা হচ্ছিল, সর্বৈব মিথ্যে, এবং সত্যি মিথ্যে প্রমাণিত হয়েছিল। তো ওই একবার সচিনকে আমি খুব রেগে যেতে দেখেছিলাম। এছাড়া আরেকবার স্টিভ বাকনারের সিদ্ধান্তে ইংল্যান্ডে প্রচণ্ড রেগে গিয়েছিলেন। স্টিভ বাকনারের সিদ্ধান্তে না রাগাটা খুব অস্বাভাবিক। স্টিভ বাকনারের যেসব সিদ্ধান্ত আছে, এখনও যদি কি ইউটিউবে যান, স্টিভ বাকনারের ভুল করা সেরা 10টা ইয়ে, তার মধ্যে সচিন অন্তত 5টায় আছে। একদম, মানে সচিনের রান আমার ধারণা আরো 1000-1500 বেশি হতো স্টিভ বাকনার না থাকলে। তো কিন্তু তাতেও তিনি, এছাড়া আমি কখনো সচিনকে মেজাজ গরম করতে দেখিনি। মানে অত্যন্ত ঠান্ডা এবং ভীষণ খুঁতখুঁতে মানুষ। আমার মনে আছে যে সচিনের ওপর আমি বাংলা এবং ইংরেজিতে দুটো বই লিখি, দুটোরই নাম ছিল সাচ, বাংলাটাও সাচ, ইংরেজিটাও, কিন্তু বইটা আলাদা। এবার সেই বাংলা সাচটা ন্যাশভিলে মার্কেট, মানে ইউএস লঞ্চ হচ্ছিল ন্যাশভিলে। এবার ন্যাশভিলে একটা বাঙালিদের একটা অনুষ্ঠানে বা ইউএস লঞ্চ হচ্ছিল, যে ইউএসএ ছড়িয়ে পড়বে, তখনও সচিন খেলেন। এবার ওই অনুষ্ঠানের জন্যে ন্যাশভিলের মেয়র আসবেন। আমি বলেছিলাম আপনি যদি একটা, মানে আপনার পক্ষ থেকে একটা কিছু যদি লেখা হয়। এবার সচিন তখন কলম্বোয় খেলছেন। আচ্ছা, কলম্বোয় খেলছেন, উনি আমায় বললেন যে ঠিক আছে, তুমি একটা ছোট মুখড়া করে আমাকে পাঠাও, আমি তারপরে দেখে আমি কারেকশন করে তোমায় পাঠিয়ে দেবো। তো আমি একটা মুখড়া করে পাঠালাম, উত্তরই আসছে না। সচিন ইন্ডিয়ান টিম কলম্বোতে খেলছে, তারপর আমি আবার একটা ক্রিকেট টুর্নামেন্টের মধ্যে বিরক্ত করা যায় না।
3-4 দিন পরে আমি বললাম যে উত্তরটা বলে আমি পাঠাচ্ছি, SMS পাঠাচ্ছি। 5-6 দিনের মাথায় আমি বললাম যে এবার তো দেরি হয়ে যাচ্ছে, কারণ তো আমরা তো ন্যাশভিল বেরিয়ে যাব। তখন সচিন বললেন যে আসলে আমার একটা প্যারাগ্রাফ নিয়ে একটু আপত্তি আছে। বলুন কি প্যারাগ্রাফ? না, সেই প্যারাগ্রাফে লেখা আছে যে বাংলা যদিও আমি পড়তে পারি না, কিন্তু সৌরভ আর আমি ব্যাট করার সময় দাদাকে আমি বাংলায় নানান কথা বলি। এবার সচিনের বক্তব্য হচ্ছে যে ন্যাশভিলে এই বইটা রিলিজ হবে, তার সঙ্গে ঠিক এই পোর্শনটা কিভাবে কানেক্টেড। আমি বললাম এটা জাস্ট মজা করে বাংলা বাঙালি এইভাবে। বলো না এটা অঞ্জলি বললো যে এটা আমিও বললাম, অঞ্জলি কোথায়? অঞ্জলি কি কলম্বোতে? বললো না, অঞ্জলি সিঙ্গাপুরে। তো অঞ্জলি লেখাটা কি করে পেলেন? বললো আমি অঞ্জলিকে পাঠিয়েছি, আমরা এটা নিয়ে করছিলাম, করে তারপরে তাহলে এটা বাদ দিয়ে দাও। আমি তখন ভাবছি অঞ্জলি সিঙ্গাপুরে, সচিন কলম্বোতে, আমি কলকাতায়। একটা 4 লাইনের লেখা, মানে একটা 3টে প্যারাগ্রাফের লেখা, ওটা হয়তো পড়ার সঙ্গে সঙ্গেই মানুষ ভুলে যাবে, কিন্তু সচিন টেন্ডুলকার এত পার্টিকুলার যে ওই 2টো লাইন বইয়ের সঙ্গে বলে, এটার সঙ্গে তো বইয়ের সম্পর্ক নেই, এটা চলে যাবে। এরকম একটা ইংলিশ বইতে ছিল একটা লাইন যে অজিত আগারকার এখনকার সিলেকশন কমিটির চেয়ারম্যান, আমি একটা মজা করে একটা জায়গায় লিখেছিলাম যে হি ইজ নোন অ্যাজ কারিজমা, মানে ইন্ডিয়ান ড্রেসিং রুমে কারিজমা কাপুর বলে ডাকে, যে বড়ট কারিজমা। বললো যে এই লাইনটা কেন লিখছো? আমি বললাম যে দেখুন এটা তো আমি তো ডাক নামটা আমি দিইনি, এটা ইন্ডিয়ান টিম মজা করে ডাকে। ওই যে দেখো ওর লর্ডস 100 আছে, ও অ্যাডিলেডে ওরম উইকেট নিয়ে অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়েছিল, তাকে কেন ঠাট্টা করা হবে? এই বইটা তো ক্লিন ভালো বই হওয়া উচিত, ওইটা কেটে দাও। সবই কেটে দিয়েছিলাম। এতটাই খুঁতখুঁতে সচিন টেন্ডুলকার হচ্ছেন পারফেকশনিস্টকে 100 দিয়ে গুণ করলে যা হবে সেটা হচ্ছে সচিন টেন্ডুলকার। মানে একদম চরম লেভেলে পারফেকশনিস্ট সচিন টেন্ডুলকার। সচিন সৌরভ নিয়ে কথা বলছিলেন গৌতম দা, আমি একটু এখানে ধরিয়ে দিতে চাই যে 1996 টাইটান কাপে প্রথমবারের জন্য ওপেনিং পার্টনারশিপ দেখা যায় সচিন সৌরভকে, আর তারপর তো বাকিটা ইতিহাস। একটা কথা খালি জানতে চাইবো, সচিন স্ট্রাইক নিতে চাইতেন না কেন? সৌরভকে আবার স্ট্রাইক দিতেন কেন? এটা কোনো একটা সমস্যা, কিন্তু সেঞ্চুরিয়ানে তো উনি স্ট্রাইক নিয়েছিলেন। সেহবাগ নামতে নামতে বললেন আমি ওয়াসিম আকরামকে কখনো ফেস করিনি, তুমি কি করবে? যে কোনো কেউ হলে বলতো যে আমি করবো না, স্পেশালি পাকিস্তান ম্যাচ চেজিং শুরু করতে। সচিন বললেন আমি করবো। এটা হয়তো একটা জাস্ট একটা মানে খেলাটার সঙ্গে গতির সঙ্গে মানিয়ে নেওয়ার জন্যে একটা ন্যূনতম সময় হয়তো চাইতেন, সেই জন্য। একেবারেই। এরপরে যে প্রসঙ্গে আসবো যে সচিন টেন্ডুলকারের বাবার মৃত্যু 1999 বিশ্বকাপ চলাকালীন হয়েছিল, এবং তারপর কয়েক বছরের পর তার খুব প্রিয় বন্ধু এবং তাকে প্রমোট করছিলেন মার্ক ম্যাসকার্নিয়াস, তারও মৃত্যু, এবং তাকে খুব স্নেহ করতেন রাজ সিং দুঙ্গারপুর, তারও মৃত্যু। পার্সোনাল লস কোথাও কি সচিনের কেরিয়ারে কোনোভাবে এফেক্ট করেছিল? সচিন রিমার্কেবল, এবং আমার এখনও মনে আছে যে সাউথ আফ্রিকা যখন সৌরভের কামব্যাক সিরিজ চলছে, তখন সেই সিরিজের মধ্যে 3rd টেস্ট ম্যাচের আগে আমার বাবা মারা যান। আমি ফোনে সাউথ আফ্রিকা বসে খবরটা পাই। তো আমি যখন ব্যাগ, মানে 2 দিন টিকিট কাটতে 2 দিন গিয়েছিল, সেই 2 দিনও লিখতে হয়েছিল। আমি যখন ব্যাগ নিয়ে চলে যাচ্ছি ইয়েতে, তখন সচিন আর সেহবাগ ওখানটা দাঁড়িয়েছেন সুটকেস নিয়ে। আমি যখন বেরোচ্ছি হোটেল থেকে, তখন সেহবাগ আমায় জিজ্ঞেস করেন যে কী ব্যাপার, মানে সুটকেস নিয়ে, মানে টেস্ট ম্যাচ শুরু হবে কালকে থেকে, আমি সুটকেস নিয়ে চলে যাচ্ছি। তখন আমি বললাম যে আমার বাবা মারা গেছেন, আমি দেশে ফিরছি। সচিন বললেন মানে কন্ডোলেন্সেস। বাট আমার ট্যাক্সিতে উঠতে উঠতে মনে হলো যে আমি আমার ব্যাগ সুটকেসটা নিয়ে চলে যাচ্ছি দেশে, আর এই লোকটা সুটকেস নিয়ে এসেছিল বাবা মারা যাওয়ার পর ক্রিকেট খেলতে, 1 বলের খেলা খেলতে। আমি একটা জার্নালিজম করতে দ্বিধাগ্রস্ত হয়ে বাড়ি ফেরত যাচ্ছি, যে আমার লিখতে অসুবিধা হচ্ছে, বাবার মৃত্যু, গিয়ে মানে শ্মশানে যেতে হবে, করতে হবে। আর এ কিনা 1 বলের খেলায় দেশের হয়ে বিশ্বকাপে বাবা মারা যাওয়ার পরে সে ব্যাট করেছে। মানে কোথায়, মানে কেন এই লোকটা অন্যদের চেয়ে এগিয়ে, আমাদের মতো মানুষের চেয়ে অনেক এগিয়ে, এত উঁচুতে, সেটা ওই একটা মুহূর্ত আমায় বুঝিয়ে দিয়েছিল একদম। আর 1999 বিশ্বকাপে কেনিয়ার বিরুদ্ধে সেই ব্রিস্টলে করা 140 এখনও কিন্তু জলজল করছে। তাই সচিন টেন্ডুলকারের জায়গাতেই রয়েছে, এবং এই জন্যই হয়তো অ্যান্ডি ফ্লাওয়ার বলেছিলেন যে বিশ্বে 2 ধরনের ব্যাটসম্যান আছে, এক সচিন টেন্ডুলকার, আর দ্বিতীয় হচ্ছে বাকিরা সবাই। তো যাই হোক, না আমার মনে আছে এটা বলি, ওই 140টা, এবং ওটা ওই ব্রিস্টল মাঠে যারা গেছে, তুমি যখন এরপরে কভার করতে যাবে দেখবে টিলার মতো একটা ছোট ইংরেজ মাঠ, মানে কি বলবো, মানে কিভাবে বোঝাবো, খুব
শান্ত একটা গ্রামীণ মাঠ, খুব সুন্দর, এবং ছোট ছোট টিলা, তার মধ্যে টেন্ডুলকার ওইরকম 140 দাড়ি, আকাশের দিকে মুখ করে, আমার মনে হচ্ছিল আমি রূপকথা লিখছি। তো এবং মানে একটা মানে শেক্সপিয়ারের মিডসামার নাইটস ড্রিম। তো আমার মনে আছে যে তখন তো মোবাইল ফোন ছিল না 1999-তে। আমায় দুদিন বাদে আমাদের কাগজে যিনি বার্তা সম্পাদক ছিলেন তিনি আমায় ফোন করে বললেন যে এডিটার তোকে খুঁজছেন, একটু ফোন করিস। তাই ভাবলাম যে নিশ্চয়ই এডিটার লেখা ভালো হয়েছে সেটা বলবেন বা কিছু, কারণ অনেকে তখন বলছিলেন, কারণ ওইরকম একটা দিন। তো আমার এডিটার আমায় বললেন, অভিক সরকার, যে কার্ডাস থেকে টুকলে। আমার মানে বলো কার্ডাসের লেখায় আছে তো রঞ্জি সম্পর্কে, মিডসামার নাইটস ড্রিম। তাই বললাম যে না, আমি কেউ তো টুকিনি। ওই মধ্য গ্রীষ্মে ওটা রূপকথা ছাড়া আর কি বলবো, এটা জাস্ট ইনসিডেন্টাল যে ওটা হয়তো কার্ডাসের সঙ্গে হয়ে গেছে, বাট আমি জানি না কার্ডাসও এরকম রূপকথা দেখেছেন কি। একেবারেই মানে কি বলবো, মানে এই প্রোগ্রামটা হচ্ছে, স্পেশাল এপিসোডটা হচ্ছে সচিনকে নিয়ে, আর বারবার যেন শিহরিত হচ্ছে এবং নস্টালজিক হবো। আমরা যারা 90s বড় হয়ে উঠেছি তারা তো অবশ্যই নস্টালজিক হবে। আর সচিন টেন্ডুলকার নিয়ে শিহরিত হওয়া ছাড়া কোনো উপায় নেই, কারণ সচিন হচ্ছেন একটা নির্দিষ্ট সময়ে কালের মন্দিরা বলে একটা শব্দ আছে। ওই সময়কার ভারতবর্ষ, যে ভারতবর্ষ উদারীকরণের জমানায় প্রবেশ করেছে, যে ভারতবর্ষের লাইসেন্স রাজ অর্থনীতি পিছনে চলে গেছে, যে ভারতবর্ষ নিজেকে জানাতে চাইছে, যে ভারতবর্ষ আন্তর্জাতিক ক্ষেত্রে আরও বেশি প্রমিনেন্স চাইছে, সেই ভারতবর্ষের মুকুটহীন সম্রাট ছিলেন টেন্ডুলকার। এখন বিরাট কোহলি আউট হলে আমরা অত্যন্ত দুঃখ পাই, হতাশ হয়ে যাই, উত্তেজিত হই, বিরাট ফ্যানরা চেপে পড়েন। টেন্ডুলকার আউট হলে ভারতবর্ষ দুঃখিত হয়ে যায় একেবারে। আর সচিন টেন্ডুলকারের শেষ টেস্ট ম্যাচে আসবো, 74 করেছিলেন, এবং গৌতম দা, আমি যদি খুব ভুল না হই, সচিনের দাদা অজিত টেন্ডুলকারের পাশে বসে সেই ম্যাচটা দেখেছিলেন, সেই অভিজ্ঞতাটা যদি শেয়ার করেন। অজিত তেন্ডুলকর একজন অদ্ভুত চরিত্র, বিয়ে করেননি, সারাদিন ক্রিকেট নিয়ে থাকেন, কোথাও সামনে আসেন না, অবিশ্বাস্য একজন ক্যারেক্টার। যে সচিন টেন্ডুলকারের দাদা, সে তো মানে দাদাগিরি করবে দাদা, সেই লোকটা সবচেয়ে নেপথ্যে থাকতো। এবং শেষ দিন অবধি, লাস্ট দিনও বলেছে যে এই শটটা এভাবে খেলতে গেলি কেন, তখন সচিন বলছেন যে এবার তো ছেড়ে দিই, শেষ হয়ে গেছে। আমার ধারণা সচিনে যে লেজেন্ডস লিগ ফিগ খেলেন সেখানেও হয়তো দাদা হয়তো বলেন এই শটটা কেন খেললি। এরকম একজন ভাইয়ের জন্য জীবন বিসর্জন দেওয়া, এরকম মহাভারতীয় গল্প। মানে এই কি বাবা, কি মা, কি ভাই, কি স্ত্রী, মানে আমি বলবো যে এটা যেন অদৃষ্ট, যেন এরকম একটা চিত্রনাট্য তৈরি করে রেখেছিল তার আশীর্বাদ ধন্য ছেলের জন্য। আমার বহুবার মনে হয়েছে সচিনের বাবা যদি সচিনের বাবা না হয়ে কামলির বাবা হতেন, সচিনের দাদা যদি অমুকের দাদা হতেন, তাহলে কি হতো। আমি বলছি সচিন হতেন না, সচিনের হওয়া অনেকটা কমে যেত। এই যে রশ্মিটা পুরোটা ছড়িয়ে পড়লো, তার জন্য প্রত্যেকটা স্লট ঠিকঠাক পড়া ঠিক ছিল, এই প্রতিটা স্লট মিলে গেছে। তার স্ত্রী, তিনিও এরকম বিদুষী। স্ত্রী নিজের কেরিয়ার ছেড়ে দিলেন, কেননা পেডিয়াট্রিশিয়ান, বললেন যে ফার্স্ট ক্লাস ফার্স্ট, মাইন্ড ইউ, অঞ্জলি টেন্ডুলকার ফার্স্ট ক্লাস ফার্স্ট, তিনি ছেড়ে দিলেন। কারণ পেডিয়াট্রিক্সে যেটা হয় যে বাচ্চা অসুস্থ হলে রাত বিরেতে ফোন আসে। আমরাও তো, আমার মেয়ে যখন অসুস্থ, যে ডাক্তার রাত্রে 11টায় ফোন করে, যে এমার্জেন্সি থাকে বাচ্চার ইয়েতে। যেহেতু তিনি ওটা হ্যান্ডেল করতে পারবেন না, তাই তিনি প্র্যাকটিস ছেড়ে দিলেন। একটা মানে চালু প্র্যাকটিস, একজন ডাক্তার এত বড় রেজাল্ট করা, এত জাস্ট কমপ্লিটলি সচিনের জন্যই করে দিলেন। এবং লাস্ট ম্যাচ ইডেন গার্ডেন্সে যখন সচিন খেলছেন, তখন আমি আর বড়িয়া মজুমদার বসে ক্লাব হাউসের লোয়ার টিয়ারে আমরা খেলা দেখছিলাম, এবং সচিন জানতেন না যে অঞ্জলি কলকাতায় এসছেন, কারণ আগের দিন রাত্রে 11টায় যখন ফোন করে গুড নাইট বলছেন, তখনও অঞ্জলি বলেননি যে সকালে কলকাতা ফ্লাইটে আসবেন। ওইখানে বসে লোয়ার টিয়ারের পেছনে বসে একটা ড্রিঙ্কস ব্রেক হয়েছিল সামনে। অঞ্জলি বলছেন যে হিরে ড্রিঙ্কস ব্রেক হয়েছে, তাহলে সচিন আমায় দেখে ফেলবে। তাই আমি বললাম কী করে দেখবে, তো ড্রিঙ্কস ব্রেকে এত লোক মানুষ, বলছে ওর চোখ জানেন না, ওর মধ্যেই দেখে ফেলবে। এই হচ্ছে সচিন টেন্ডুলকার। মানে সচিনকে নিয়ে আলোচনা করলে একটা দিন লাগবে, একটা দিনও হয়তো হবে না। তাই আর কি বলবো, এখানে কিছু বলার নেই। এখানে আমাদের থামতে হবে, কারণ সচিন এতটাই স্পেশাল যে ইচ্ছে করছে না যে এখানে এই এপিসোডটা শেষ করি। তবে আমাদেরও মানে টাইম বাইন্ডিং রয়েছে, তাই কোথাও না কোথাও ফুল স্টপ দিতে হয়।
আজকে সচিনের স্পেশাল এই এপিসোড আশা করি আপনাদের ভালো লেগেছে। এবং গৌতমদা, সচিনকে কিছু বলতে চাইবেন? আমি বলবো যে সচিন টেন্ডুলকার, আপনার বয়স হয়তো 51, আমার কাছে স্মৃতিটা 5000 বছরের। এবং অ্যাবসলিউটলি মনে হয় যে একটা মানে এটা সচিন টেন্ডুলকারকে প্রথম দিন থেকে দেখাটা একটা প্রিভিলেজ। মানে এটা সাংবাদিক হিসেবে অত্যন্ত লাকি হলে তাহলে বোধহয় প্রথম দিন থেকে সচিন টেন্ডুলকারকে দেখার সুযোগ পাওয়া যায়। কারণ এর পরে যারা এসছে তারা তো এই সুযোগটা পাবে না বা পায়নি। আরেকটা সচিন আমি জানি না আগামী 100 বছরে হবে কিনা, এতগুলো জিনিস মিলতে হবে। সো আপনি যেরম কখনো মনে হয় আপনি শোলে, কখনো মনে হয় আপনি মুগলে আজম, কখনো মনে হয় আপনি দিওয়ার, কখনো মনে হয় আপনি ছোটি সি বাত, কিন্তু সব কিছু মিলে আপনি এমন একটা সিনেমা যে সিনেমাটা শেষ হয় না এবং কে চায় শেষ হতে। একদমই, সিনেমা চলতে থাকুক আর আমরাও এইভাবে এন্টারটেইন হতে থাকি। সচিন টেন্ডুলকার এখনও কোনো লেজেন্ডস থেকে ব্যাট হাতে নামলে কিন্তু সময় স্তব্ধ হয়ে যায় ভারতবর্ষে। শেষ করছি এখানেই। দেখতে থাকুন স্টেডিয়াম বুলেটিন পাওয়ার্ড বাই ওয়ানএক্স ব্যাট। আর স্টেডিয়াম বুলেটিন দেখার জন্য অবশ্যই কলকাতা টিভি অনলাইনে লগ ইন হতে হবে এবং একই সঙ্গে আমাদের ফেসবুক, ইউটিউব রয়েছে, কলকাতা টিভি স্পোর্টস বলে নতুন ফেসবুক পেজ হয়েছে, সেটাও আপনারা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। এবং একই সঙ্গে আমাদের ডিজিটাল ব্রডকাস্ট পার্টনার ডেইলি হান্ত রয়েছে, সেখানে অভিমানটি ভুলবেন না। শুভরাত্রি। চললাম। সচিন টেন্ডুলকারের জন্মদিন নিয়ে শো আপনাদের কেমন লাগলো জানাবেন।